জামাত এখন বেশি লাভ দিতে গিয়ে গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা। আলোচনার সময় যখন নোট অফ ডিসেন্ট, জামাত গেছে কোথায়? উনি ঘুমাইছে নাকি? যদি মাঠে নামে এবং ইউনূস সরকার চলে যায়, নো ডাউট অ্যাবাউট ইট যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা পাবে না, তৃতীয় ব্যক্তি ক্ষমতা পাবে। চলমান রাজনৈতিক সংকট নিরসনে বিএনপিকে আলোচনার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলাম। এটা আজকে প্রেস কনফারেন্সে জামায়াত ইসলামের নায়েবে আমির মোহাম্মদ তাহির সাহেব এটি বলেছেন। তার আগে তিনি আজকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে একটা প্রোগ্রামে তিনি একটি কথা বলেছেন। তিনি বলেছেন যে বিএনপির ভেতরে ভেতরে আবার ফ্যাসিস্ট হওয়ার একটা খায়েশ হচ্ছে বলে মনে হচ্ছে, যে কারণে ফ্যাসিজমের যে রাস্তা আমরা সংস্কারে বন্ধ করতে চেয়েছিলাম এগুলো ওনারা বন্ধ করতে দিচ্ছে না। আজকে ফখরুল ইসলাম আলমগীর আজকে রাতে একটা প্রোগ্রামে বলেছেন যে বিএনপি সংস্কার চায় না এমন একটা অপবাদ তাকে দেওয়ার চেষ্টা হচ্ছে। সব কিছু মিলে আসলে অবস্থাটা কি? ধন্যবাদ আপনাকে, রাজনীতি বিভাগকে ধন্যবাদ। এনসিপি মাঝপথে আর একটা কথা বলছে যে বিএনপি সংস্কার করতে চায় না আর জামাত নির্বাচন পিছাতে চায়। এখন আবার দেখেন জামাত এত নর্তন কর্তন আবার বিএনপির সাথে আলোচনায় বসতে চায়। এখানে বুঝতে হবে, কারণ এনসিপি ওই শাপলাকলি গ্রহণ করেছে এবং এনসিপি বলেছে তারা 300 আসনে আসন করবে এবং তারা কয়েকটি দল নিয়ে, ছোট দল নিয়ে তারা একটা ঐক্য মোর্চা করার চেষ্টা করতেছে। সেখানে এবি পার্টি আছে, সেখানে ভিপি নুরের পার্টি আছে, এইসব দলটল মিলে। এখন ইসলামিক আন্দোলন বাংলাদেশ ইসলামী রাজনীতির ভিত্তিতে কিন্তু জামাতের সাথে বিরাট দূরত্ব ছিল, সেটাও টলটলায়মান। জামাত এখন বেশি লাভ দিতে গিয়ে গাছ থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা, অর্থাৎ একা না হয়ে যায়, এখন আলোচনায় আসতেছে। অর্থাৎ আমাদের রাজনীতিটা হচ্ছে, আমার মনে হয় এই সপ্তাহে শেপ নিবে। এই কারণেই আমি বলছি যে জামাত আলোচনা মানে কি? আলোচনা মানে তারা, এনসিপি বলছে উচ্চকক্ষে পিআর সিস্টেম আলোচনায় ছিল, জামাত হুট করে নিম্নকক্ষ পর্যন্ত চাইল, এটা তো জটিলতা তৈরি করছে, এটা উদাহরণটা দিছে। তো এটা তো নিম্নকক্ষের এই বিষয়টা তো ঐক্যমত কমিশনে আলোচনাই হয় নাই, সবাই আলোচনা করছে উচ্চকক্ষ, অর্থাৎ নিম্নকক্ষেও তাদের সিট বেশি সংখ্যক পাওয়ার একটা আকাঙ্ক্ষা ছিল, উচ্চকক্ষে তো আকাঙ্ক্ষা ছিলই। তো সুতরাং জামাত, আমি তো মনে হয় যে জামাতই এই আলোচনার পথে বেশি সংকট তৈরি করেছে। ঐক্যমত কমিশনে আলোচনা হচ্ছে, আলোচনার মাঝখানে গিয়ে রাজপথে নেমে গেছে। হ্যাঁ, আবার দেখেন এখন তারা রাজপথে প্রোগ্রাম দিয়ে আছে। তো বিএনপি যে জিনিসটা করছে যে, হ্যাঁ বিএনপি ধরেন যখন সরকার 5ই আগস্টের পরে বিএনপি কিন্তু 7 তারিখে 3 মাসের সময় দিয়েছে, 3 মাসের ভিতরে নির্বাচন চাইছে। হ্যাঁ, এটা 8 তারিখে সরকার গঠন হয়েছে। সংবিধান যেহেতু সাংবিধানিক সরকার, তারা 3 মাসের প্রথম 3 মাসের যদি নির্বাচন চেয়ে স্টিক করতো, নির্বাচন যদি হইতো, তাহলে কিন্তু এই অভ্যুত্থানের শক্তির ভিতরে এতগুলো দোদুল্যমানতা সৃষ্টি হতো না, এত সমস্যাও তৈরি হতো না। তো বিএনপিও চাইছে কোনো মতে বায় একটা নির্বাচন নেওয়া যায়। আজকে তাহির সাহেব যেটা বলছেন যে এই যে সংস্কার প্রস্তাবে যে নোট অফ ডিসেন্টগুলো দিয়েছে বিএনপি, এটি আসলে বিএনপির মনে মনে একটা ফ্যাসিস্ট হওয়ার যে বাসনা সেটির একটা বহিঃপ্রকাশ। তখন আলোচনার সময় যখন নোট অফ ডিসেন্ট, জামাত গেছে কোথায়? উনি ঘুমাইছে নাকি? নোট অফ ডিসেন্ট দিছে, এটা তো সবার সামনেই দিছে। আর কি করে ভাবে যে 30টা দল বসছে, 30টা দলের নীতি আদর্শ আলাদা, এটাই তো অবৈজ্ঞানিক। সব দলকে একটা ইস্যুতে একমত হবে কি করে? তাহলে তো দল একটা হয়ে যায়, এটা কি সম্ভব নাকি? তাহলে তো বলেন বাম দলগুলো আছে সেটা কি জামাতের সাথে এক হবে? বিএনপির সাথে এক হবে? বিএনপি জামাতের সাথে এক হবে? আগে ছিল 20 দলের সাথে, হলো নির্বাচনী জোট। হ্যাঁ, কারণ জামাতকে আওয়ামী লীগকে কাবু করতে হলে জামাতের ভোটগুলো দরকার ছিল, এরকম। তো এখন তো সেই অবস্থা, জামাত তো নিজেই প্রথম থেকেই শুনছি ইসলামিক দলগুলো নিয়ে সরকার গঠন করবে, একলা চলনীতিতে চলছে। আমার কথা হচ্ছে ঐক্যমত কমিশনে যাই আলোচনা করুক, ভুল করুক সত্য করুক, যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক, বিএনপি সেখানেই নোট অফ ডিসেন্ট দিছে। তো আপনি তো উপস্থিত ছিলেন, নোট অফ ডিসেন্ট কনভিন্স করতে পারেন নাই কেন? তার মানে নোট অফ ডিসেন্ট যৌক্তিক, বিএনপি কথা বলছে। এখন আপনি যখন জুলাই সনদ খসড়া তৈরি করলেন, সবগুলোকে প্রিন্টেড কপি দিয়েছেন, ওখানে আপত্তি, নোট অফ ডিসেন্টের আপত্তিগুলো আছে। জুলাই সনদ যেটা
আপনার প্রধান উপদেষ্টা দিয়ে আদেশ জারি করবেন, ওটার ভিতরে ওটা নাই, কেমনে হলো? আসছি আপনার কাছে। অ্যাডভোকেট আবু হেনা রাজাক, আপনার কাছে এই কথার লড়াই নিয়ে যদি কথা আরেকটি একটু মন্তব্য জানতে চাইব। আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় তিনি বলেছেন যে বিএনপি যদি মাঠে নামে সরকার টিকবে না, সেটা নিয়ে সন্দেহ, টিকবে কিনা সেটা নিয়ে সন্দেহ। আমরা তবে আমরা শান্তিপূর্ণ স্থিতিশীল পরিবেশ রাখতে চাই। এই যে হঠাৎ করে মাঠে নামার হুমকি, সরকার ফেলে দেওয়ার হুমকি বিএনপি নেতারা দিচ্ছেন, মানে প্রেক্ষাপটটা কি সেরকম চলে এলো নাকি? ধন্যবাদ আপনাকে এবং আমার একটু বড় ভাই সহ আলোচক আর এটিএন নিউজের দর্শক শ্রোতা সবাইকে। এটা তো আপনি এই প্রশ্নটা করেন, জবাব তো আমি দিবই। পাশাপাশি আজিজ ভাই কিছু কথা বলছেন, অনেক বিনয়ের সাথে হয়তো ওনার সাথে কোথাও একমত হব, কোথাও দ্বিমত হব, হতেই পারি। এক নম্বর হলো যে আলোচনাটা হচ্ছে যে উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ যে বিষয়গুলো, এই আলোচনাগুলো আমাদের কাছে এই মুহূর্তে অবান্তর। কেন অবান্তর? এই উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে আলোচনা করার মানেই হচ্ছে জুলাই সনদের আইনি ভিত্তি দরকার। জুলাই সনদের আইনি ভিত্তি না করলে আপনি এই আলোচনা করে আমার লাভটা কি? এইটা হয় রাষ্ট্রপতির আদেশে একটা কিছু হতে হবে, দ্যাট ইজ সাংবিধানিক আদেশ, সেইটার ভিত্তিতে একটা আইনি ভিত্তি পেতে হবে, অথবা গণভোট। তা নাহলে আমার উচ্চকক্ষ নিম্নকক্ষ, উচ্চকক্ষ হইলে কী হবে, এটা সংখ্যানুপাতে আপনার ওইটা আইনি ভিত্তি না হওয়া পর্যন্ত এটা কাল্পনিক। সুতরাং ওই আলোচনা আমি এই মুহূর্তে যাচ্ছি না। এখন বলা হয়েছে যে এই সরকার সাংবিধানিক সরকার। আজিজ ভাই বলছেন সাংবিধানিক সরকার মানে কি? সংবিধানে আমার কথা থাকতে হবে। আমাদের সংবিধান আছে কার কথা? নির্বাচিত প্রধানমন্ত্রীর কথা। তো যেই সংবিধানের মধ্যে আমার কথা বলা নাই, মানে আমার কথা বলতে অন্তর্বর্তীকালীন সরকারের কথা বলা নাই, সেই সংবিধান তো সে অপারেট করতে পারতেছে না। আপনি কীভাবে অপারেটটা করবেন? কিভাবে? আমার কথা তো এখানে বলা নাই, এই কোম্পানির এমডি হিসাবে আমার নাম নাই, তাহলে আমি এই কোম্পানিটা চালাবো কেমনে? ভেরি সিম্পল। এবং সে হলো অন্তর্বর্তীকালীন সরকার, তাকে রাষ্ট্রপতি ওথ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হিসাবে। অন্তর্বর্তীকালীন সরকার একটা, আর আমাদের যে সংবিধান যেটা আছে সেটা আর একটা। এটা হলো প্রধানমন্ত্রী শাসিত, যেখানে প্রধানমন্ত্রী থাকতে হবে, তাইলে পরে এই সংবিধানটা চলবে। আর অন্তর্বর্তীকালীন সরকার এর সাইড দিয়ে সে আর একটা সরকার চলছে, এবং সেটা কি? তাহলে তার সংবিধানটা কোনটা? তার সংবিধান তার মাথার মধ্যে, সে যেটা বলে সেটা সংবিধান। এই যে সংস্কার নিয়ে বসছে, এটা তার সংবিধানের মধ্যে সে চেষ্টা করছে। না হইলে না হবে, সেটা ভিন্ন কথা। আরেকটা কথা বলছে নোট অফ ডিসেন্ট। ইয়েস, নোট অফ ডিসেন্ট দেওয়ার অধিকার আছে একটা মানুষের, যে কোনো রাজনৈতিক দল। 25-30টা রাজনৈতিক দল আছেন, যদিও 2টা রাজনৈতিক দলই এখানে ইম্পর্টেন্ট। আর যেহেতু জুলাই সনদে এনসিপির একটা রোল ছিল ছাত্রদের, সেজন্য সে ইম্পর্টেন্ট। আদারওয়াইজ আর যারা আছে খুব কোনো ইম্পর্টেন্ট কোনো ইস্যু না। এই সংস্কার ঐক্যমতের আলোচনা চলছে বলেই তারা বারবার ওই জাতীয় পর্যায়ে ওখানে গিয়ে বসে আলোচনা করছে। দে আর লেস ইম্পর্টেন্ট। এখন নোট অফ ডিসেন্ট কারা দিলেন? নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তারা সর্বোচ্চ ধরেন 30% জনগণ রিপ্রেজেন্ট করেন। মাত্র 30% লোক যদি নোট অফ ডিসেন্ট দেন, কোনো অসুবিধা নেই, আপনি দিতে পারেন। কিন্তু আপনি যখন এটাকে গণভোটে নিতে যাবেন, গণভোটে তো এই নোট অফ ডিসেন্ট আপনি পাঠাইতে পারবেন না, কারণ 30% তাদের থাকে, 10% জামাতের থাকে, তারপরে আওয়ামী লীগ আউটস্টেড, তারা নাই। তারপরেও ভোট দিলে তো তাদের লোক ভোট দিবে, আমরা ঠেকাইতে পারবো না। তাহলে তারাও যদি ভোট দেয়, আওয়ামী লীগ আর জাতীয় পার্টির সাথে আরও 20% হয়, 60%, বাকি 40% লোকরে তো আপনি নোট অফ ডিসেন্ট সহ পাঠাইতে পারবেন না। বিকজ আমি তো নোট অফ ডিসেন্ট দিব না। সাধারণ জনগণ, দলবিহীন যারা লোক, তাদের কাছে পাঠাইতে হইলে আপনার ওইভাবে পাঠাইতে হবে। গণভোটে পাঠাইতে হইলে নোট অফ ডিসেন্ট প্লেন ওইভাবে পাঠাবেন যে জুলাই সনদের আইনি ভিত্তি হ্যাঁ বা না, চাও কি চাও না। সুতরাং গণভোট হবে কি হবে না তাও আমি জানি না। আমার এখন সন্দেহ তৈরি হয়েছে যে গণভোট আদৌ হয় কি না, কারণ কেউ নিয়মে নাই, কেউ আইনে নাই, কেউ সংবিধানে নাই। আবার যারা বলতেছেন গণভোট আর নির্বাচন একই দিনে করবেন, কী হিসেবে করবেন? নির্বাচন করবেন কোন আইনে? ভাই যেটা বললেন সংবিধান মোতাবেক নির্বাচন 3 মাসের মধ্যে হওয়ার কথা, তারপরে কি বলা আছে যখন মন চায় তখন দিও? বাইর করেন সংবিধানটা, চ্যালেঞ্জ করলাম। আপনি যখন মন চায় তখন তো নির্বাচন দিতে পারবেন না। এই যখন চায় মন চায় তখন নির্বাচন দিতে হলে ইউনূস সাহেবের সংবিধান, ওই যে অন্তর্বর্তীকালীন সংবিধান, সরকারের অলিখিত অন্তর্বর্তীকালীন সংবিধানে চলছে দেশ, এবং সেটা মানতেছে, মানবে সামনেও। ফেব্রুয়ারি নির্বাচন মানলেন কেন আপনি? এইবার আসেন, একটা কথা বলা হয়েছে যে প্রতারণা করা হয়েছে।
আমি ঘটনাচক্রে ওই দিন এখানে ছিলাম। আপনার যখন খসড়া যেটা হয়েছে সেটা তো আপনারা দেখছেন, দেখার পর ফাইনালি যখন আপনি স্বাক্ষর করতে গেলেন 1.5-2 ঘন্টা মঞ্চে বসা, আপনি তো 1.5-2 ঘন্টা মঞ্চে যখন বসা তখন স্বাক্ষর কিসে করলেন? স্বাক্ষর কিসে করলেন? আপনি তো রাষ্ট্র, এটা আপনাদের স্বাক্ষরটা করে আসলেন, সেখানে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো কি ছিল না? যদি না থেকে থাকে আপনারা দেখবেন না? এটা তো রাষ্ট্র ভাই, এটা তো এটা দেশ। আর যদি পরে বদলায় থাকে ফাইন, আমি তাই ধরে নিলাম যে পরে বদলাইছে, তাহলে পিওর প্রতারণা। তাহলে যে সরকার আপনার সাথে পুরো এত বড় দেশের সামনে এত 18 কোটি লোকের উপস্থিতিতে আপনার সাথে এই প্রতারণা করতে পারে, নির্বাচনে সে প্রতারণা করবে না তার গ্যারান্টি কি? তাহলে আপনি তার নির্বাচনে যাবেন কেন? এরকম প্রতারকের নির্বাচনে যাওয়া তো উচিত না। এখন আসেন, সেই যদি প্রতারকের নির্বাচনে যাওয়া উচিত না, সেই সিদ্ধান্ত থেকে যদি গয়েশ্বর রায় সাহেব বলে থাকেন যে বিএনপি মাঠে নামলে সরকার টিকবে না, আমি একমত। বিএনপি যদি মাঠে নামে সরকার টিকবে না, কারণ আপনি বিএনপিটা বিশাল বড় দল, তারা যদি মাঠে নামে সরকার হটানোর যে কৌশল আমরা অতীতে দেখছি, শুধু আপনি মাঠে নাই যদি শান্তিপূর্ণ মিছিল করে করে এভরিডে বাসায় যান তাইলে সরকার সরবে না। যেটা করতে হবে তাইলে সেই আমরা যখন 193 দিনের হরতাল দেখছি তখন যে জ্বালা উপরাও সেটা এইরকম যদি করে সরকার চলে যেতে বাধ্য হবে। বিকজ এই সরকার কোনো রাজনীতির সরকার নাই, আমি মনে করি তার এত ঠেকা নাই। হি ট্রাইড হিজ বেস্ট, যদি ব্যর্থ হন তাহলে কিছু করার নাই। এখন প্রশ্নটা অন্য জায়গায়, যদি কোনো কারণে তারা মাঠে নামে, কথাটা খুব সূক্ষ্মভাবে বলছি, যদি মাঠে নামে এবং ইউনূস সরকার চলে যায়, নো ডাউট অ্যাবাউট ইট যে কোনো রাজনৈতিক দল ক্ষমতা পাবে না, তৃতীয় ব্যক্তি ক্ষমতা পাবে। আর তৃতীয় ব্যক্তি যদি ক্ষমতা পায় তাহলে যে শক্তি ইউনূস সাহেবের রিমুভালটা খুব জরুরি ভিত্তিতে চাইছে তারা সেটা পেয়ে গেল। কিন্তু যারা নির্বাচন করে ক্ষমতায় যাবে তারা যদি নির্বাচনটা না পায়, তৃতীয় ব্যক্তি যদি ক্ষমতায় আসে, আবার হয়তো 2 বছর পিছিয়ে যেতে পারে।